আজকের এই ঐতিহাসিক প্রেস ক্লাবে জাতির ক্রান্তলগ্নে আজকে এই শান্তির দল বাংলাদেশ শান্তির দল আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন তথা প্রেস কনফারেন্সে উপস্থিত বিভিন্ন সংবাদ ও ইলেকট্রনিক্স মিডিয়ার আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমার সাথে আগত ইতিমধ্যে একত্রিত শান্তির দলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই উদ্বোধনী আত্মপ্রকাশ সংবাদ সম্মেলনে আমি সর্বপ্রথমে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি যে 1971 বিজয়ী 71-এর কারণে আমি এখানে বসতে পেরেছি স্বাধীন দেশে, সেই 71-এর মহান শহীদদের, এবং তাদের প্রতি আমি আমার অন্তঃস্থল থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সমবেদনা জ্ঞাপন করছি সেই সব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা আজও পঙ্গু অথবা অচল হয়ে বেদনায় ছটফট করছে এবং দেশের দিকে তাকিয়ে আছে। সাথে সেই আমার বীরাঙ্গনা মা ও বোনদের স্মরণ করছি তাদের দুঃখের দিনের কথা, আর স্মরণ করছি অতীতের সেই মহান ব্যক্তিবর্গের শেরে বাংলা একে ফজলুল হক, হযরত হোসেন শহীদ সরওয়ার্দী, হযরত মাওলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহ, জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সততার প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের অক্লান্ত পরিশ্রম, অকুতোভয় জীবন বাজি রেখে তারা কাজ করে আজকে আমাদেরকে এখানে এনেছেন। আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদের এবং আমার নিজের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি মহান আল্লাহ পাকের দরবারে। সেই সাথে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অদ্যাবধি গণতন্ত্র তথা সত্য প্রতিষ্ঠায় বিভিন্ন দলের যে সকল আলোক সন্তান আত্মবলিদান করেছেন তাদেরকে স্মরণ করছি। তারা আমাদের সভ্যতাকে আজকে বিকশিত করে এখানে নিয়ে এসেছেন। আরও স্মরণ করছি আমরা একটি আন্তর্জাতিক পৃথিবীতে এক পৃথিবীতে বসবাস করি, তাই আমাদের সকল দেশের মহামানব আমাদের অনুকরণীয়, অনুসরণীয়, বরণীয়। আমি স্মরণ করছি বহু অতীতের আমেরিকার সে মহান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের, যিনি বিশ্বকে দাস মুক্তি প্রথা থেকে মুক্তি দিয়ে গিয়েছিলেন। ওনার অক্লান্ত পরিশ্রমে ও অবশেষে ঘাতকের গুলিতে জীবনদানের বিনিময় আমেরিকা দাসমুক্ত হয়েছিল। অবশ্যই ইউরোপ তার আরো পরে দাসমুক্ত হয়েছিল। তখন আমাদের এসব অঞ্চল থেকে বর্গীরা মানুষ নদীর পাড় থেকে ধরে নিয়ে ইউরোপে বিক্রি করত। আমার বাড়ি বরিশাল, সেখানে নদীর পাড়ে বহু ওলন্দাজ বাহিনীর কাহিনী আছে। আরও স্মরণ করছি মার্টিন লুথার কিংকে, যিনি মানবে বৈষম্যে দূর করতে গিয়ে আত্মাহুতি দিয়েছিলেন। সর্বশেষ নেলসন ম্যান্ডেলা, যিনি দীর্ঘ 40 বছর উপরে কারাগারে খেটে সহিংস নয় অহিংস কিন্তু ক্রমাগত আন্দোলনের মধ্য দিয়ে সাদা ও কালোর ভেদ ভুলিয়ে তার দেশকে স্বাধীন করেছেন এবং মূলত তার এই ক্রমাগত প্রচেষ্টার ফলেই মোটামুটিভাবে বিশ্ব আজ বর্ণ ও রং প্রথা থেকে মুক্ত হয়েছে।
সেই সাথে স্মরণ করছি সেই মহান পুরুষ মাও সেদুংকে, যিনি আফিম খাওয়া ঘুমে পড়া চীনা জাতিকে বিশাল সংগ্রাম মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টার মধ্যে দিয়ে আজকে একটি উন্নত জাতি ও পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছিলেন। স্মরণ করতে হয় লেনিনকে এবং স্মরণ করতে হয় ঘুণে ধরা অবক্ষয়ী নৈতিকতাবিহীন একটি জাতি ইরান। শাহের আমলে যে জাতিতে মানুষের পর্দা, আব্রু, ইজ্জত, নিরাপত্তা ছিল না, সেই জাতিকে যিনি শান্তির সুশীতল ছায়াতলে দীর্ঘ সাধনার পর একত্রিত করেছেন সেই মহান ব্যক্তি হযরত ইমাম খামেনিকে। আজকের এই সব মহান প্রতিকৃতিদের অনুসরণ আমাদের জাতীয় দৃষ্টিভঙ্গির সহিত আমাদের চলতে হবে, তাদের অনুকরণে। এবং আরও আমি অনুকরণ করছি, আপনারা আমাদের হ্যান্ডবিল পড়লে দেখবেন যে আমাদের এই কর্ম মডারেট ডেমোক্রেসি এবং ইসলামের পরিপূর্ণ রূপের সহিত পরিচালিত হবে। সেই কারণে আমি আরও স্মরণ করছি অত্যন্ত গভীর কৃতজ্ঞতা, ভক্তি ও ভালোবাসায় যুগ যুগের বিশ্ব সকল ধর্মীয় মহামানব নবী ও রসুলগণকে এবং শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তাদের জন্য আমাদের এই আজকের এই সভা থেকে আমাদের সকলের পক্ষ থেকে আমরা গভীর ভক্তি ভরে আমাদের সালাম জানাচ্ছি। এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেসব মহামানব এসে আমাদেরকে শান্তি, ইসলাম শিখিয়েছেন সেই সব বুজুর্গ আল্লাহর ওলিগণকে। আপনারা জানেন ইসলাম নিয়ে আজকে যে রূপ, ইসলাম নিয়ে নানা কথা, কেউ জঙ্গিবাদী বলে, কেউ এই বলে সেই বলে, কিন্তু ইসলামের পূর্ণ রূপ ও ইসলাম প্রতিষ্ঠা করেছেন আল্লাহর ওলিরা। পবিত্র কোরআনে আছে নবী, অলি, শহীদ এবং সালেহীন, এই চারটে শ্রেণী। এর মাঝখানে রিকশালা হোক, মাথায় পাগড়ি থাকুক, জজ হোক, ব্যারিস্টার হোক, তারা আমাদের আধ্যাত্মিক বা ধর্মীয় আল্লাহর জন্য আমাদের আল্লাহর পক্ষ থেকে নেতা নয়। ধর্মীয় নেতা হতে লাগে চারটি স্তর: নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন। তাদের আমরা আত্মার মাগফিরাত তাদের আমরা করতে পারবো না, কারণ তারা আল্লাহ তাআলার কাছে মুক্ত। কোরআন শরীফ বলে যে তারা জিন্দা। তাই তাদের আত্মার কাছে আমরা আশীষ প্রার্থনা করি আমাদের জন্য ও বাংলাদেশের আজকে যে দুরবস্থায় আমরা যে সর্বস্তরে আমরা বোমা, অগ্নিদগ্ধ এবং গণতন্ত্রের যে এই ভঙ্গুর রূপ, এ থেকে মুক্তির জন্য, জাতির শান্তির জন্য। এবারে আমি আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্য, বিশেষ করে আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, তাদের জন্য পড়ে শোনাবো, কারণ মূলত আজকের এটা সাংবাদিক সম্মেলন ও দলের আত্মপ্রকাশ। আমি কোট আনকোট পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যের আগমন, মিথ্যার বিদায়। বাংলাদেশ শান্তি দলের পক্ষ হইতে আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ আবদুল্লাহ শহীদ কর্তৃক বাংলাদেশে জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অবগত আছেন যে বাংলাদেশে আজ দুর্নীতি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জলদস্যুতা, রাহাজানি, ছিনতাই, অজ্ঞান পার্টি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিদস্যুতা
শেয়ার বাজার কেলেঙ্কারি, কতিপয় এনজিও কর্তৃক বাণিজ্যিক ব্যাংক অপেক্ষা অধিক হারে সুদ অবলিক সার্ভিস চার্জ আদায়, চিটিং, বাটপারি, কতিপয় মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি কর্তৃক লক্ষ লক্ষ সাধারণ জনতার হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ, খাদ্যে কেমিক্যাল সহ ভেজাল মিশ্রণ, ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ, সরকারি চাকরিতে নিয়োগ বাণিজ্য, অসৎ আর্থিক লাভের উদ্দেশ্যে স্কুলসমূহে কোমলমতি শিশুদের উপর পাঠ্যক্রম বহির্ভূত বইয়ের বোঝা চাপানো, নারী ও শিশু পাচার ও নির্যাতন, ইফটিজিং, মাদকদ্রব্যের আগ্রাসন, গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ, রাজনৈতিক প্রতিহিংসা ও হানাহানি ইত্যাদি বিভিন্ন প্রকার অন্যায় অপরাধ এক চরম বিপর্যয়কর রূপ ধারণ করিয়াছে। এবং তাই বাংলাদেশে মানুষ আজ নানাবিধ দুঃখ দুর্দশা ও অশান্তিতে নিপতিত হইয়া আছে। জাতীয় জীবনের এই মহাবিপদ ও কঠিন সমস্যার প্রধান কারণ হইল যে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র কর্তৃক তাহাদের পরস্পরের মধ্যে আইনগত পালনীয় দায়িত্ব কর্তব্যসমূহ যথাযথভাবে পালন না করা এবং ন্যায়সঙ্গত কার্যসমূহ করিতে বাধ্য করিতে না পারা ও অন্যায় কার্যসমূহ করা হইতে বিরত রাখিতে না পারা। এরূপ কঠিন সমস্যা হইতে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবনের সর্বত্র ন্যায়ের আদেশ ও অন্যায় নিষেধের জন্য বাংলাদেশ শান্তির দল নামে একটি শক্তিশালী সংগঠন গড়িয়া তুলিতে হইবে। উল্লেখ্য যে ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে ন্যায়ের আদেশের আলোকে করণীয় কার্যসমূহ এবং অন্যায় নিষেধের আলোকে নিষেধযোগ্য কার্যসমূহ চিহ্নিত করিয়া একটি বুকলেট বা পুস্তিকা প্রকাশ করা হইবে। ন্যায়ের আদেশ ও অন্যায় নিষেধের এই কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং রাষ্ট্রীয় আইনের আলোকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হইবে। জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ন্যায়ের আদেশের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করা এবং অন্যায় নিষেধের মাধ্যমে মিথ্যা বিদরিত করা বাংলাদেশ শান্তি দলের অন্যতম লক্ষ্য। তাই আমি আজ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে আমার ও বাংলাদেশ শান্তি দলের সহিত সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হইয়া কমিটি গঠনপূর্বক প্রতিটি গ্রাম, গঞ্জ, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, মহানগর থানা, মহানগর জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে ঢাকায় এই কার্যক্রম সুদৃঢ়ভাবে চালু করার একান্ত আহ্বান জানাইতেছি এবং শান্তি প্রতিষ্ঠার এই সংগ্রামে সকলকে সাহায্য, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের অনুরোধ জানাইতেছি। বাংলাদেশ শান্তির দল চলমান অন্যায় ও অবিচারের বিপরীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশে জাতীয় ঐক্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ শান্তির দল দফাওয়ারি নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করিতেছে। বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে পরপর 5 বার চ্যাম্পিয়ন হইয়াছে এবং এখনও বিশ্বের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশের একটি। এই সর্বগ্রাসী দুর্নীতি অর্থনৈতিক উন্নতি ও দারিদ্র্য বিমোচনের প্রধান বাধা। তাই বাংলাদেশ শান্তির দল সরকারি ও বেসরকারি সকল প্রকার অফিসে, কার্যালয় ও মন্ত্রণালয়ে ঘুষ ও নিয়োগ বাণিজ্য সহ যে কোনো প্রকার দুর্নীতি ও স্বজনপ্রীতি কার্যকর ও স্থায়ীভাবে বন্ধ করিতে দৃঢ় প্রতিজ্ঞ এবং দক্ষ ও শক্তিশালী ও স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠায় বিশ্বাসী। 2. জাতিসংঘের হিসাব মতে বিগত 40 বছরে বাংলাদেশ হইতে 8 লক্ষ নারী ও শিশু বিদেশে পাচার হইয়াছে, যাহা অত্যন্ত বেদনাদায়ক ও মানবতা বিধ্বংসী। তাই বাংলাদেশ শান্তি দল বাংলাদেশ হইতে নারী ও শিশু পাচার
ও নারী নির্যাতন বন্ধ করিতে দৃঢ়প্রতিজ্ঞ। 3. খাদ্যে নানা প্রকার ভেজালের কারণে জাতীয় জনস্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। তাই বাংলাদেশ শান্তির দল মাছ, শাকসবজি, দুধ, মিষ্টি, ফলমূল সহ সকল প্রকার খাদ্যকে ফরমালিন, কার্বাইড ও রং সহ যে কোনো প্রকার ভেজাল মুক্ত রাখিতে দৃঢ়প্রতিজ্ঞ। 4. মাদক আগ্রাসনে বাংলাদেশের জাতীয় যুব সমাজ আজ ধ্বংসের মুখোমুখি। তাই বাংলাদেশ শান্তির দল ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন এবং দেশি বিদেশি মদসহ যে কোনো প্রকার মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ ও বিক্রয় প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। স্বতঃস্ফূর্ত বাধা দিতে নাই, এদের শান্তি মানুষ আনন্দ সহিত করে। যদি যদি আনন্দিত হয়ে দেয়, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আপনারা একটু প্রেস আইন মেনে চলেন। হয়তো প্রেস আইনে এরকম থাকতে পারে, কারণ ওনারা তো জানেন। আচ্ছা, 5. বাংলাদেশের নদীপথে, সড়ক পথে, হাইওয়েতে, বাসাবাড়িতে এবং দোকানপাটে সংগঠিত ভয়ঙ্কর সব ডাকাতিতে অগণিত মানুষকে নির্মমভাবে হত্যা করা হইতেছে। তাই বাংলাদেশের শান্তির দল এইসব ডাকাতি ও ছিনতাই, অপহরণ, গুম, ভাড়াটিয়া খুনিদের দ্বারা খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, ইফটিজিং ও টেন্ডারবাজি প্রতিরোধ ও প্রতিহত করিতে দৃঢ়প্রতিজ্ঞ। 6. বাংলাদেশ শান্তির দল ব্যক্তি পর্যায়ে মোটা মুনাফায় সুদের ব্যবসা করা, বেআইনিভাবে হাজার হাজার কোটি টাকা মুনাফা অর্জনের মাধ্যমে শেয়ার বাজার ধ্বংস করিয়া লক্ষ লক্ষ মানুষকে সর্বস্ব হারা করা, কতিপয় ভুয়া মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি কর্তৃক জনগণের শত সহস্র কোটি টাকা আত্মসাৎ করা এবং কতিপয় এনজিও কর্তৃক বাণিজ্য ব্যাংকের সুদের হার অপেক্ষা অধিক হারে সুদ সার্ভিস চার্জ মুনাফা আদায় করার কার্যসমূহ প্রতিরোধ ও প্রতিহত করিতে প্রতিজ্ঞাবদ্ধ। 7. বাংলাদেশ শান্তির দল সরকারি বেতন স্কেলের সহিত সামঞ্জস্যতা রক্ষা করিয়া গার্মেন্টস সহ সকল শ্রেণীর শ্রমিকদের জন্য একটি সমন্বিত বেতন স্কেল ও শ্রমনীতি প্রণয়ন করিতে এবং সেই সঙ্গে গার্মেন্টস সহ কোনো শিল্প কারখানায় আর যেন কোনো অসন্তোষ, অবরোধ, ধর্মঘট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা না ঘটে সেই ব্যাপারে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করিতে দৃঢ়প্রতিজ্ঞ। 8. বাংলাদেশ শান্তির দল সকল অসহায় মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি ও নিরাপত্তা অর্জনের লক্ষ্যে উন্নত দেশের ন্যায় বাংলাদেশেও সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের মাসিক বেতন হইতে 5% হারে কাটিয়ে রাখিয়া একটি স্থায়ী সামাজিক নিরাপত্তা ফান্ড গড়িয়া তুলিতে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ শান্তির দল তেল, গ্যাস, কয়লাসহ সকল প্রকার প্রাকৃতিক ও খনিজ সম্পদ উত্তোলন ও বিপণনে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণে দৃঢ়প্রতিজ্ঞ এবং উত্তোলন সহযোগিতায় কোনো বিদেশি রাষ্ট্র যেন আন্তর্জাতিক বিধি ও রীতিনীতির বাহিরে অধিক মুনাফা নিতে না পারে সেই ব্যাপারে এবং আন্তর্জাতিক যে কোনো চুক্তি সম্পাদনে জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। 10. বাংলাদেশ শান্তির দল বাংলাদেশের জনগণের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহ সকল মৌলিক চাহিদা পূরণ ও উহা সহজলভ্য করার বিষয়ে কার্যক্রম গ্রহণে বদ্ধপরিকর এবং সেই সঙ্গে কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য ও যোগাযোগ খাতসহ সকল গুরুত্বপূর্ণ খাতের পরিকল্পনা ও সেবার মানকে সমুন্নত রাখিতে প্রতিজ্ঞাবদ্ধ। 11. বাংলাদেশ শান্তির দল বাংলাদেশে স্বতন্ত্র ও স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় এবং অধস্তন আদালতের জজ ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ আইন মন্ত্রণালয় হইতে সুপ্রিম কোর্ট সচিবালয়ে ন্যস্ত করায়
এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে লিখিত নীতিমালা প্রণয়নে বিশ্বাসী। 12 বাংলাদেশ শান্তির দল বাংলাদেশে রাজনৈতিক ও নির্বাচনী কর্মকাণ্ডে কালো টাকা ও পেশি শক্তি এবং রাষ্ট্রীয় শক্তি অপব্যবহারের চির অবসান চায়। প্রতিটি রাজনৈতিক দলের সকল স্তরে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাহী কমিটি গঠন করায় বিশ্বাসী। ইহা ছাড়াও বাংলাদেশ শান্তির দল রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিহিংসা ও হানাহানির কারণে বিগত 30-40 বছর যাবৎ যে লক্ষ লক্ষ লোক আহত ও নিহত হইতেছে, উহার চির অবসান চায় এবং রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে বিভক্তি দূর করিতে সকল রাজনৈতিক দলের মধ্যে একটি জাতীয় সম্মেলনের আহ্বান করিতেছে। 13 বাংলাদেশ শান্তির দল পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখিয়া সমমর্যাদার ভিত্তিতে বিশ্বের সকল রাষ্ট্রের সহিত বন্ধুত্ব বজায় রাখায় এবং বিশ্ব মানবতার মুক্তি ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বাত্মক ভূমিকা রাখায় বিশ্বাসী। 14 বাংলাদেশ শান্তির দলের মূল আদর্শ গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ, সকলের জন্য অর্থনৈতিক নিরাপত্তা সহ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা এবং ন্যায়ভিত্তিক সুষম বণ্টন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ দেশকে একটি জনকল্যাণকর ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে গড়িয়া তোলা এবং সকল ক্ষেত্রে আইনের শাসন তথা সুশাসন প্রতিষ্ঠা করা। উপসংহার: তাই বাংলাদেশকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেশে পরিণত করার লক্ষ্যে একটি সফল সংগ্রামী কার্যক্রম গড়িয়া তুলিতে ছাত্র যুব জনতাসহ সকল শ্রেণীর নাগরিকবৃন্দকে বিভিন্ন পর্যায়ের নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কমিটি গঠনের জন্য বাংলাদেশ শান্তি দলের নিকটতম কার্যালয় এবং কেন্দ্রীয় কার্যালয় যোগাযোগ করিতে অনুরোধ করা গেল। নিবেদক অ্যাডভোকেট সৈয়দ আবদুল্লাহ শহীদ, সাবেক জজ ও মহাসচিব, বিসিএর বিশ্বাস অ্যাসোসিয়েশন। আহ্বায়ক বাংলাদেশ শান্তির দল কেন্দ্রীয় কমিটি, ঢাকা। কেন্দ্রীয় কার্যালয় 129D, পশ্চিম ধানমন্ডি, রোড নম্বর 19, মধুবাজার, ঢাকা। ইমেইল shantirDol@gmail.com, মোবাইল 01712528045। এটা পানি দেন। প্রিয় প্রশ্ন, আমি আরেকটি ইন্ট্রোডাক্টরি বক্তব্য। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি আমার আজকের এই সম্মেলনে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করবেন এবং অবশ্যই আপনাদের প্রশ্ন দ্বারা আজকের এই আমাদের সংবাদ সম্মেলনে আলোকিত হবে এবং এর দ্বারা আমরা সকলে শিখব এবং এর দ্বারা আমরা গাইডলাইন পাবো কাজের। সেই সুযোগ ইনশাআল্লাহ আমরা তৈরি করব। এর পূর্বে আমি একটু সামান্য আরেকটু আমার কর্মসূচির সামাতে একটু বক্তব্য রাখছি। আমি আমার আজকের বক্তব্যে বা এই আত্মপ্রকাশের সময় যদি ব্রডলাইন আমরা ভাগ করি তাহলে দুটি চ্যাপ্টার। একটি বাংলাদেশে চলমান সকল দুরবস্থা, যা আমার হয়তো কিছুটা সুদূর প্রসারী লম্বা সময় নিয়ে করতে হবে। আর একটি, আপনারা জানেন জাতীয় জীবনে আজকে তাৎক্ষণিক একটা বড় দুর্যোগ চলছে কিছুদিন থেকে। সেই তাৎক্ষণিক আমি যেটি লম্বা সময়ের, যেমন মাদক আসক্তি, সুদ, ঘুষ, দুর্নীতি, এটার প্রোগ্রাম কীভাবে করব, এর একটি বুকলেট হবে। তবে যদি সাক্ষাৎকারের এক পর্যায়ে আপনারা জানতে চান যে আপনি তো করবেন বলছেন, আমাদেরকে দু একটি শোনান যে আপনার কৌশলটা কি, আমি সেটাও শোনাবো। কিন্তু তার পূর্বে বর্তমান চলমান এই যে রাজনৈতিক দুরবস্থা, এর উপরে আমি দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। গণতান্ত্রিক পদ্ধতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন আওয়ামী লীগ বিজয় লাভ করেছিল। সেই গণতন্ত্র না মানাই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম আমাদের রুখে দাঁড়াতে হয় এবং সেই রুখে দাঁড়ানোর কার্যক্রমী স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। যদি তৎকালীন পাকিস্তান জানতা মেনে নিত নির্বাচন, তাহলে হয়তো যুদ্ধ লাগতো না। আজ সেই গণতন্ত্র আজও আতুর ঘরে ঘুরাচ্ছে। শিশু বড় হতে পারছে না, মনে হয় যেন ভিক্ষুক, ভালো করে সন্তানকে ভিক্ষুক পাচারকারীরা ধরে নিয়ে একটি পাতিলে চাপিয়ে রাখে
উদ্দেশ্য সেজন্য বরণ হয়, কোমর বাঁকা হয়, পরে যেন সে ভিক্ষা করে খেতে পারে এবং সেই লোক যেন সেই ভিক্ষার আয় নিতে পারে। শুধু যে শিশু তা নয়, একে বড় হতে দেওয়া হচ্ছে না। এ কি শুধু দেশি মানুষের অবুঝ, নাকি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে? আমাদেরকে খতিয়ে দেখতে হবে। কিন্তু আমরা অন্যায়ের শৃঙ্খল, বন্দিত্বের শৃঙ্খল, অশান্তির শৃঙ্খল, গণতন্ত্রের জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য আমরা স্বাধীন হয়েছিলাম। আমরা কিছুদিন মেনে নিতে পারি না। দেশে কি একটি মানুষ নাই, শিক্ষক নাই, সাংবাদিক নাই, বুদ্ধিজীবী নাই? আছে, কিন্তু দুরবস্থা এতই প্রকট যে কথা বললে বিপদ। আমি আপনাদের সামনে এসেছি, আমি বলবো সকল বিপদ আজকে জাতির দুর্দিন আমি মাথায় নিয়ে আমি আমার কথা বলবো। যে কোনো বিপদ আমার হোক, আমি উন্মুক্ত হৃদয়ে তা আমি ফেস করব। যদি কোনো কারণে আমার মৃত্যু হয়, সেই জাহানারার কবরে আছে বেগায় সাবাজা না পাশাদে কেসে মাঝে মারে মারা হামে গারিবান। আপনারা এই গরিবের জন্য এক ফোঁটা চোখ ফেলেন, চোখের পানি ফেলে দিয়েন আর দোয়া করেন, সেটাই আমার জন্য সান্ত্বনা হয়ে দাঁড়াবে। আমি আর এর বেশি কিছু জাতির কাছে চাই না, কিন্তু কাউকে না করে দাঁড়াতে হবে। সেদিন আমি গিয়েছিলাম ব্যারিস্টার মনিরুল হোসেনের কাছে, একজন সাংবাদিক, আপনারা চেনেন সবাই। উনি আমাকে দুঃখ করে বলেছেন, যখন ভারত স্বাধীনতার দরকার পড়েছিল তখন সরওয়ার্দী শের বাংলাকে দেখেছিলাম সাহসী। যখন পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টির প্রয়োজন হয়েছিল তখন দেখেছিলাম বঙ্গবন্ধুকে, মাওলানা ভাসানীকে। আজকে জাতীয় স্বাধীনতা হয়েছে, জাতীয় মুক্তির মূল মন্ত্র এখন পর্যন্ত ঘোরেনি, চাক্কা ঘোরেনি। আজকে সেই সাহসী যুবক মানুষ আমি দেখতেছি না। চোখ ছলছল করতেছিল কয়েকদিন আগে। আজকের এই যে জাতি অবরুদ্ধ, নিরাপত্তা বিঘ্নিত, আগুনে ঝলসাচ্ছে মানুষ। আজকের ইত্তেফাকের রিপোর্ট, শিডিউল ঘোষণার পর থেকে এই পর্যন্ত 14 জন পুলিশ এবং 2500 পুলিশ আহত হয়েছে, 14 জন পুলিশ নিহত হয়েছে। যারা উপরে নিচের পোশাক, যারা সামরিক ট্রেন, যাদের গভর্নমেন্ট লাইসেন্স আছে অন্যায় দমন করার, তাদের যদি 2500 হয়ে থাকে, তাহলে সিভিলের কি অবস্থা আপনারা বুঝে নেন। কত হাজার লোকের গায়ে যে বন্দুকের ছড়া এখন বিরাজ করতেছে এবং বোমার স্প্লেন্ডার, সেটা গণনা করা অসম্ভব। এভাবে চলতে দেওয়া যায় না। একটি বিন্দু থেকে একটি সিন্ধু হয়, একটি বিন্দুর বপন করতে হবে আমাদের, যে বিন্দুর আলো বিচ্ছিন্ন হয়ে সকল অন্ধকার দূর করে দেবে। আমি সেই ব্যাপারে আমার সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। আমি চেষ্টা করে যাব। আমি তো আগেই বললাম, আমি উৎসর্গ করেছি। উৎসর্গের সর্বোচ্চ জিনিস টাকা, সম্মান এবং জীবন, এই 3টা জিনিস মানুষের পার্সোনাল। আমি 3টাই উৎসর্গ করে দিলাম, যেখানে যখন লাগে। দেশবাসী আমাকে ব্যবহার করতে পারবে। যদি এমন হয় যে দেশীয় গুলি নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আণবিক বোমা, যদি এমন শর্ত দেওয়া হয় যে আণবিক বোমার সামনে আপনি দাঁড়াবেন, আপনার জাতি মুক্ত হবে, আমি ওয়াদা দিচ্ছি, আমি দাঁড়াবো। যারা আমাকে চেনে, আপনারা চিনবেন আরো পরে, তারা জানে আমি আমার ওয়াদা বরখেলাপ করি না। আমার লেনদেন ভালো, আমি চিটিং করি না, আমি সত্য কথা বলি, আমি ওয়াদা বরখেলাপ করি না। যারা চেনে, এখানে চেনা লোক আছে, আপনারা সাংবাদিক যদি থেকে 50 জন, আরো 70 জন চেনা লোক আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন, তারপর আরো ব্যক্তি পর্যায়ে জেনে নেবেন। আমি ওয়াদা ভঙ্গ করব না। একটি নিউক্লিয়াস তৈরি করুন, আপনারা সাহায্য করুন। একটি জীবনের বিনিময়ে যদি সব বেঁচে যায়, একটি দলের চেষ্টায় যদি অন্য দল ভালো হয়, যদি গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠা হয়, সেই হোক আমাদের কাম্য। আজকে এই দুরবস্থার প্রেক্ষাপটে আমার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আছে। না, বক্তব্য আসেনি, আমি একটা রাজনৈতিক বক্তব্য দেবো, এটা রাজনৈতিক দল। সেই প্রস্তাব হলো, কি কারণে এগুলো হচ্ছে, মূল কি সমস্যা। রাজনৈতিক মতদ্বন্দ্ব মূলত আওয়ামী লীগ এবং বিএনপি প্রায় একই ধরনের রাজনীতি করে।
তারা মুক্ত অর্থনীতি এবং গণতন্ত্র, একটার সাথে ইসলামী মূল্যবোধ আছে, আরেকটার সাথে ধর্ম নিরপেক্ষতা আছে। কিন্তু ধর্ম নিয়ে যুদ্ধ না, ঝগড়া না। তাহলে কি দলের গন্ডগোল না দলের দুই নেতার? আমরা দেখতেছি ধীরে 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 দল গরম হচ্ছে না। রাস্তাঘাট, রেস্টুরেন্ট, সর্বত্র আজ একই বিদণ্ডা দীর্ঘদিন ধরে। আজকে আওয়ামী লীগ, বিএনপি 18 জোট তথা 14 দলের জোট বিভিন্ন জায়গায় হাতাহাতি, মারামারি, কাটাকাটি, এই আন্দোলন ছাড়াও। কারণ কি? আন্দোলন আগে থেকে প্রতিরোজ 200, 300, 400 লোক আহত হয়। এইসব মণ্ডলের আগেও আওয়ামী লীগ, বিএনপির মারামারি মূলত কেন? এ কি দলের উষ্ণতা, নাকি দলের জন্য দলের নিয়মতান্ত্রিক পদ্ধতির বাইরে পারিবারিক যোগ্যতার কারণে, নেতা নেত্রী তৈরি করার কারণে দুই নেত্রীর সাংঘর্ষিক উষ্ণতা আমরা লক্ষ্য করেছি। আজকে এই দুই মাননীয় নেত্রী, এই দুই নেত্রীর কারণে আমাদের খাবার দিও না, এই দুই নেত্রীর কারণে, আর কিছু দিলেও খুব নীরবে, অনুগ্রহ করে ডিস্টার্ব। দুই মাননীয় নেত্রীর কারণে ধীরে 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 দেশ সংঘাতে চলে গেছে। আপনারা জানেন, এর আগের টার্মে আওয়ামী লীগ জাতির জনকের কন্যা হিসাবে তার নিজস্ব বাড়ি নাই, সেই কারণে আইন করে পার্লামেন্টে পাশ করে তৎকালীন মন্ত্রী মতিন খসরু সাহেবের প্রস্তাবনায়, আমার মনে আছে এখনো, গণভবনটি জাতির জনকের মেয়ের বাড়ি হিসাবে লিখে নিয়েছিল 99 বছর লিজের। আমি ভাবতে পারি না এরপর একটা দেশ কিভাবে স্বাধীন আছে। আচ্ছা, আমি সংক্ষেপ করে দিচ্ছি প্লিজ, সংক্ষেপ। তাই আমি প্রস্তাব করছি, এই দুই নেত্রী, তাদের মেলার কোনো লক্ষণ নাই এবং কোনো প্রক্রিয়া এখনো অব্যাহত নাই। তাই আমি এই শান্তি দল থেকে সকল দলের, বিএনপি আমলের রাজনৈতিক প্রক্রিয়া সুস্থভাবে চলার জন্য, এবং তারা ফোনালাপেও কয়েকদিন আগে একজন বলেছেন, আপনাদের মতো আমি পড়াই না। কাজে এটা খুবই দুরবস্থা। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমি আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির কাছে, সকল দলের নেতার কাছে এবং বিশেষ করে মাননীয় দুই নেত্রীর কাছে আমি প্রস্তাব করছি যে তারা দুজন পদত্যাগ করুন, এবং রাজনীতিতে অবসর গ্রহণ করুন, এবং রাজনীতি থেকে অবসর গ্রহণ করে, অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমার পদের লোভ নেই, আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। আরেকজন তো দেশনেত্রী, সে তো দেশের জন্য যে কোনো কিছু করতে পারবে। আপনারা রাজনীতি থেকে অবসর গ্রহণ করুন এবং একটি জাতীয় সরকার গঠন করে দিন। হতে পারে সরকার স্পিকারের নেতৃত্বে হতে পারে, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে হতে পারে, এবং বিএনপি সহ আরো কত রাজনৈতিক দল মিলিয়ে বর্তমান সরকারের সাথে অথবা নতুন করে গঠন করতে পারে। আমি এই প্রস্তাব করছি এবং অনতিবিলম্বে আমি আপনাদের দুজনের কাছে সন্নিবন্ধ অনুরোধ রাখতেছি এবং আহ্বান করতেছি, আপনারা পদত্যাগ করে জাতিকে সেই গীতা রানীর কথা, আমরা আপনাকে তৈরি করি, আপনারা আমাদের তৈরি করেন না, আপনারা পদত্যাগ করতে পারেন না, সেই কথা পুনর্বার উনি একা বলেছেন। আজকে রাজনৈতিক ফোরামে আমি বললাম, আপনারা পদত্যাগ করে জাতিকে বাঁচান এবং তারপরে জাতীয় সরকার সকল নিয়ম তৈরি করে নতুন করে ইলেকশন করুক। আর এই প্রস্তাবনার প্রেক্ষিতে এই প্রস্তাবের সাথে প্রস্তাব করা এক কাজ, প্রস্তাবে বাস্তবায়িত নাও হতে পারে, এটিকে জনমত গড়ার প্রয়োজন হতে পারে। সেই জনমত গড়ার প্রয়োজনে আমি জাতীয় ঐক্যমঞ্চ ঘোষণা করে দিছি। আগামীকাল বেলা 3টায় প্রেস ক্লাবের সামনে শান্তি দলের নেতৃত্বে, সকল জনগণের সহযোগিতায়, এবং আমার প্রিয় সাংবাদিক ভাই তারাও আজকে কষ্টে পড়েছে। আজকেও এক সাংবাদিক হত্যা হয়েছে, কদিন আগে সাগরণী হত্যা হয়েছে, বিচার নাই। সকল সাংবাদিক আমাকে কভারেজ দিবেন। কালকে থেকে এখানে জাতীয় ঐক্যমঞ্চ, শান্তির জন্য জাতীয় ঐক্যমঞ্চ হবে, এবং যতক্ষণ পর্যন্ত না হয় তারা অবসর করবে, না হলে দুই নেত্রী অবসর গ্রহণ করবে, তারপরে এই শান্তির মঞ্চ
বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন অবশান্ত, যবে উৎপেতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না। যেদিন তারা শান্ত হবে, আমাদের ঐক্য মঞ্চের বিজয় সহ আমরা সবাই শান্তির পতাকা নিয়ে নতুন করে গণতন্ত্র শান্তির চর্চা করব। আমি সাংবাদিক ভাইদেরকে প্রেস রিলিজ দিয়েছি, আমি প্রেস রিলিজের মৌখিক বক্তব্য দিলাম। কালকে 3টায় আমাকে সাংবাদিক আপনারা আসবেন, শান্তির জয় কামনা করে, বাংলাদেশের শান্তির কামনা করে এবং সাংবাদিক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভবিষ্যতে তাদের সাথে আমার গভীর সম্পর্ক আরও উন্নয়ন হোক, ভালোবাসা হোক, আমার সুখ দুঃখে তারা আমার পাশে দাঁড়াবেন, আমার দলে আমরাও তাদের সুখ দুঃখে দাঁড়াবো ব্যক্তি জীবন সহসার্থে। এই কামনা রেখে আজকে এই সংবাদ সম্মেলন আপনাদের সহযোগিতা সফল করার জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানিয়ে বাংলাদেশের শান্তি সাফল্য কামনা করে এবং গণতন্ত্রের জয় কামনা করে আমার প্রাথমিক বক্তব্য শেষ করলাম। জি প্লিজ। একটা করি নাকি, একটা উত্তর দিই যদি আমি ফরগেটফুল হয়ে যাই। It's a very important question and a pleasing question. I welcome it very much. I thank my learned journalist friend for this question. I think that it has got a very intellectual depth. আপনারা আমার হ্যান্ডবিল পড়লে দেখবেন, আমি একটু ফোনটা বন্ধ করে নিই, যে আমাদের হ্যান্ডবিলে দেখবেন এবং দীর্ঘ 40 বছর অন্যান্য দলের কার্যসূচিতেও দেখে থাকবেন। আমি প্রায় আফসোস করে বলি যে আওয়ামী লীগ এবং বিএনপি দ্বারা দেশটা সংগঠিত, যে দুই নেত্রী মাঝে মধ্যে বক্তৃতা বলতো যে আমার ছেলেরা তোমরা প্রত্যেকটা ওয়ার্ডে সংগঠিত, তোমরা একটু দেখো কেউ যেন ফেন্সিডিল বিক্রি না করে, তোমরা একটু দেখো ফরমালিন কেন দেশটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে সামান্য কত টাকাই তো তারা ব্যয় করে, সিগারেট রাখার চেয়ে কম দাম ফরমালিন মেশিনের। তারা যদি সাংগঠনিক পর্যায়ে ওয়াশ করতো তাহলে বিক্রি করতে পারতো না, কখনো তারা বলে না। আর আমরা গিয়ে যদি পাও ধরি তাও যে বলবে তাও বুঝতে পারি না। তাই মনে করলাম যে একটি পার্ট রাজনীতি, আরেকটি পার্ট সকল অন্যায়, দুটি কিন্তু জড়িত। কিন্তু রাজনীতিতে এমন করে যে তোমরা আমাদের পাওয়ার দেওয়া অন্যায় দূর করে দেবো। কেন? পাওয়ার যদি জীবনে না যায় তাহলে কি রাজনীতিতে কিছু করার নাই? সেই কারণে আজকে আমি এখানে বসেছি। একদিন আপনাদের ভাই আমি তো আপনাদের সেবারও দায়িত্ব পেতে পারি প্রধান, হয়তো সেবা করতে করতে মরেও যেতে পারি দায়িত্ব না পেয়েও। তাই বলে কি আমি কিছু যদি করার মতো আমার কোনো জ্ঞান খেয়াল ভালোবাসা থাকে আমি কি করবো না? তাই আমি চিন্তা করলাম যে তাহলে ন্যায়ের আদেশ অন্যায় নিষেধের মধ্যে সমস্ত কিছু এসে যায়। এই ন্যায়ের আদেশে আমরা বলতে পারি গণতন্ত্র চর্চা করেন, এটাও ন্যায়ের আদেশে আসে। অন্যায় নিষেধে বলতে পারি বোমা মেরেন না। ন্যায়ের আদেশে বলতে পারি, দেখবেন ওখানে ধর্ম ও সামাজিক মূল্যবোধ লিখেছিলাম। আচ্ছা, এই পর্যন্ত যে এমন অনেক কিছু করা এই দলের মধ্যে আছে যা কোনো দল তার কর্মসূচিতে আনেনি। আর আমি অন্য দলে গিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, আপনারা প্রশ্ন করতেন আপনি কি একটু চেষ্টা করতেন? আপনারা তো জানেন দলগুলো দীর্ঘ কর্মপ্রক্রিয়া তাদের নেতা তৈরি করে, সেখানে একটা লোক গিয়ে বলতে পারে না। এই একটা প্রশ্ন। আর আমি মনে করি I have got enough love for the people of this country and I have got that education. I have done my LLB honors from Dhaka University and LLM, and I had been the Secretary General of Judges for twice, and I was being requested to be the third time Secretary, but I did not because my length was 3 months here. However, তো এবং আমার মানুষের সাথে আমার বনে আমি যে মানুষের সাথে চলি তারা আমাকে ভালোবাসে, আমিও মানুষকে ভালোবাসি। ফলে আমার জন্য এবং ব্যতিক্রমধর্মী কর্মসূচি যা জাতির খুবই প্রয়োজন। আজকে যদি বর্ডার থেকে আমি সংগঠিত করে ফেন্সিল ঢুকতে না দেই, যদি পারি, কত বড় উপকার জাতির আপনারা বলেন। এদেশে দুটি মেজর ইন সার্ভিস, আপনারা জানেন সাংবাদিক, গাড়ি ধরা পড়ছে ফেন্সিল বিক্রির জন্য, খাওয়ার জন্য না। একটি ম্যাজিস্ট্রেট এখন জেলে আছে, তাহলে সাধারণ লোকের কি অবস্থা? আমি চাই সমস্ত অন্যায়কে সামনে এনে সাংগঠনিক কার্যক্রমে রাজনৈতিক কর্মসহ সকল ন্যায় নীতি প্রতিষ্ঠা করা। থ্যাংক ইউ ভেরি মাচ মাই লার্নেড জার্নালিস্ট। এই কথা, হ্যাঁ ঠিক আছে, এ কথা বলতে গেলে আর একটু ভিতরে যেতে হয়। জাতি যে দুই ভাগে বিভক্ত,
জাতি কিন্তু 71-এ খুব সামান্য লোক নিয়ে দুই ভাগে বিভক্ত ছিল, খুব সামান্য লোক নিয়ে, অর্থাৎ 2% 3% লোক রাজাকার বা আলবদর ছিল, বাকিরা মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযুদ্ধের সহযোগী। আমি মনে করি জাতি দুই ভাগে বিভক্ত না। জাতির নেতারা উপযুক্ত লোক উপযুক্ত জায়গায় থাকে নাই, সেই জন্য উপযুক্ত কর্মসূচি কার্যক্রম, অর্থনৈতিক কর্মসূচি, সামাজিক কর্মসূচি, পারস্পরিক ব্যবহার, গণতান্ত্রিক ডেকোরাম, পলিটিক্যাল এটিকেট গড়ে তুলতে পারে নাই। তাই সস্তা ইস্যু তৈরি হয়েছে। জাতি দুই ভাগে বিভক্ত না, জাতি ঝগড়ায় বিভক্ত হয়েছে। আসলে দুই ভাগে বিভক্ত, জাতি গণতন্ত্রের জন্য অগ্রযাত্রা করতেছে। জাতি গণতন্ত্র, মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, শোষণ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা জাতি চায়। নেতারা কিছুটা বিভক্তি করেছেন, জাতি এক আছে। আরেকটা কি প্রশ্ন করেছিলেন যেন বিভক্তির সাথে যুদ্ধ অপরাধ, এটা খুব ভাইটাল প্রশ্ন, এটা খুবই ভাইটাল প্রশ্ন। এটার ব্যাখ্যা আগের প্রশ্ন একটু বড় হবে। আপনারা বিচার এবং ল অ্যান্ড জাস্টিস, বাংলাদেশে যে লটা, যে লয় বাংলাদেশে আদালত চলে তথা ভারত উপমহাদেশে, এই লটার নাম কি? দিস ইজ ব্রিটিশ কমন ল, রাদার ইট ইজ অ্যাংলো সেকশন ল। অ্যাংলো সেকশন ল এর ক্যারেক্টারিস্টিক কি? অ্যাংলো সেকশন ল এর ক্যারেক্টারিস্টিক হল যে বিচার অবশ্যই হবে, ক্রিমিনাল মাস্ট নট বি আনপানিশড, রাদার ক্রিমিনাল মাস্ট বি পানিশড। এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। সেকেন্ড প্রিন্সিপাল হলো একটি অপরাধী, একটি নিরপরাধ যদি, একটি নিরপরাধ লোকের যেন জেল না হয় বা ক্ষতিগ্রস্ত হয়। কথার ব্যাখ্যা হলেই যে একটি নিরপরাধকে বাঁচাতে গিয়ে যদি হাজার অপরাধী মুক্ত পায় তাও হবে। এটা কিন্তু আমার কথা না, এই লয়ের ফাউন্ডেশন। এই বেসিক কথাগুলো মনে রাখতে হবে। আর যুদ্ধ অপরাধ হয়েছিল, হয়নি তা না, বহু যুদ্ধ অপরাধ হয়েছে, সব আসেওনি, আজও সব প্রকাশ হয়নি। বহু নারী নির্যাতিত হয়েছে, তার অনেকটা আমরা পাই, অনেকটা পাই না। যে পাপের কারণে পাকিস্তানের উপরে গজব হয়েছে ওই সময়, সেটা হলো অবলা নারীর উপরে আক্রমণের জন্য। সংগ্রহ বাহিনী যে যুদ্ধ করবে, সে যুদ্ধ জাতিসংঘ আইনেও পারমিটেড। যাই হোক, যুদ্ধ অপরাধ যেনারা সেই সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের অধিকার আছে বিচার চাওয়ার। বর্তমান গভর্নমেন্ট আওয়ামী লীগ তারা জাতির কাছে ম্যান্ডেট দিয়েছিল ইলেকশনের পূর্বে যে আমরা যদি জয়লাভ করি, অনেক কাজের মধ্যে আমরা যুদ্ধ অপরাধেরও বিচার করব। এখন যদি এই গভর্নমেন্ট ল করে, সেটা অবৈধ না। আর যারা বিচার চায় সেটাও বাঞ্ছিত। যদি তারা চায়, চাইতে পারে, সাক্ষী দেওয়া না দেওয়া তাদের ইচ্ছা। এগুলো হলো ফাউন্ডেশন, যুদ্ধ অপরাধের বেসিক ফাউন্ডেশন। এরপরে কিছু কথা থেকে যায়, সেটাও লিগাল। যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নাম কি? যুদ্ধ অপরাধের নাম হলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল, নাম দিয়েছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক দেওয়া আমাদের ভালো হয়েছে, যেটা কোনো মিউনিসিপ্যাল কোর্ট না। বিশ্ব যেন আমাদেরকে খারাপ মনে করতে না পারে। তবে গণতন্ত্রের সাথে ন্যায় বিচার জড়িত, এটা পাশাপাশি। এবং এই দুইয়ের অফিসিয়াল রক্ষক হলো চিফ জাস্টিস, আর ডিফ্যাক্টো রক্ষক, ডিজুর অ্যান্ড ডিফ্যাক্টো। ডিজুর হলো চিফ জাস্টিস, আর আমার মতে ডিফ্যাক্টো রক্ষক হলো আমাদের সম্মানিত সংবাদ বিভাগ সাংবাদিকগণ। তারাই এই আইন, জাতির গণতন্ত্র, বিবেক রক্ষা করেন, তারাই ধরেন। তো এখন যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা আন্তর্জাতিক অপরাধ নাম দিয়ে হয়েছে, কিন্তু এর স্ট্রাকচার হয়েছে মিউনিসিপাল।
আপনারা মিউনিসিপাল যদি কেউ না বোঝেন, জানতে চান, আমি বলতে পারবো। আশা করি আপনারা বুঝবেন। আপনারা ঢাকা সাংবাদিক, গ্রামের না। বড় বড়, এটা ঐতিহাসিক জায়গা, অনেক বড় বড় মানুষকে আপনারা করেন। এটা স্ট্রাকচার হয়েছে মিউনিসিপাল। এটা আন্তর্জাতিক স্টার হলে আরও সম্মান বাড়ত। মনে করেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এখানে বেঞ্চ করতে পারবে না, ওরা আইনে পারমিট করে না। কিন্তু একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস আছে কোর্ট, সেটার বেঞ্চ এখানে করা যেতে পারত। করে আমাদের এখান থেকে দুজন একজন দিয়ে দিতে পারতাম, তাতে আমাদের সম্মান বাড়ত, এর গ্রহণযোগ্যতা বাড়ত। অথবা কমপক্ষে কিছু বিদেশি আইনজীবী যদি আসতে দেওয়া হতো, তাহলে বিদেশে এবং দেশেও সকলে ভালো মনে করতো, এবং দেশে যারা বিরুদ্ধে বলে তাদেরও মুখ অনেকখানি বন্ধ হয়ে যেত। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সহযোগী। আমি এমন একটি ঘটনায় জড়িত আছি মুক্তিযুদ্ধে, আমি বলে যাই, আপনাদের ইচ্ছে হলে বড় বড় মুক্তিযুদ্ধে জিজ্ঞেস করে নিয়েন, অনেকেই তা পারবে না। আমি পাকিস্তান আর্মির ডাইরেক্ট সারেন্ডার গ্রহণ করেছিলাম। আপনারা জানেন, যদি কেউ বরিশাল অঞ্চলে থেকে থাকেন, আমার সাংবাদিক ভাই, আপনার কোথায় ভাই যেন জালকাঠি, উনি জানবে। বরিশাল রহমতপুর একটা স্কুল আছে, রহমতের স্কুলে একটা পাকিস্তানি ক্যাম্প ছিল। 13ই ডিসেম্বর আমরা সেই ক্যাম্প সারেন্ডার করাই। তখন আমি বয়স বেশি না, কলেজে উঠছি। আমার কমান্ডার ছিলেন নৌ কমান্ডার বাসার। উনি আমাদের, আমি সহযোগী, আমি কিন্তু বয়স কম বিজয় সহযোগী। আমাদের লিম্পেট মাইন, যার দুটো একটা রাশিয়ান লিম্পেট মাইন, যার দুটো একটা আপনার জাহাজ উড়ে যায়, এবং ফিঙ্কস যেহেতু সাঁতার কাটায়, সাঁতার কেটে নিচ্ছিল আমার। আমি একটা জিনিস দেখেছি, আমরা যখন সারেন্ডার করাই, আমরা ক্যাপ্টেন, বরিশাল ক্যাপ্টেন বেগান আপনারা শুনতে পারেন, আর ওখানে ছিল ক্যাপ্টেন কাহার। ক্যাপ্টেন কাহারকে সারেন্ডার করার সময় আমাদের সামনে কিছু করায় নাই, সম্মান দিয়েছে বাংলা ক্যাপ্টেন, তাকে সিঙ্গেল করে এসে, আর সেপাইদেরকে আমাদের সারেন্ডার করেছিল। আমি মুক্তিযোদ্ধা, সারেন্ডারটা কি আমি বলে দিই। আমরা প্রায় 22 জন সৈন্য সারেন্ডার করানোর পর দাঁড়িয়েছি মুক্তিযোদ্ধা, ওরাও 22 জন দাঁড়িয়েছে। শুনেন, এটা 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 এমনকি এই মাঠেও হয় নাই, রেসকোর্স মাঠেও এই পদ্ধতি হয় না, এটাই সামরিক পদ্ধতি। দাঁড়ানোর পরে আমরা দুজনই অস্ত্র নিয়ে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়েছি। তো ফার্স্ট কমান্ড হয়, আমরা দাঁড়িয়েই থাকবো। ফার্স্ট কমান্ডের সময় পাকিস্তানি আর্মস জাগাবে, এইভাবে দেখেন আপনারা, শেখার আছে। সেকেন্ড কমান্ড হবে, আর্মস ডাউন করবে। এই ডাউন করার সময় আমরা একটু ভয় পেয়েছিলাম অনেকে, কারণ ওদের হাতে বেশিরভাগ এলেন যে আমাদের 303, যে অল্প বয়স্ক অনেক লোক আছে, অনেক সময় হয় না, মরছি তো মারিয়া মরি, যদি এমন হয়তো একটা ফায়ার যথেষ্ট চমকে উঠছে। আচ্ছা ঠিক আছে, তো বলে দিচ্ছি। এটা কি বলবো না থাকবে? বলবো? হ্যাঁ, শেখার আছে ভাই, আমরা তো বিনিময় করতেছি। আচ্ছা অল্পতে শেষ করে দিই। হ্যাঁ, পরে থার্ড কমান্ডে অস্ত্র রাখছে, বুঝছেন? ফোর্থ কমান্ডে স্যালুট দিয়েছে, যার যার স্যালুট তার তার কাছে। ফিফথ কমান্ডে বাউ দিকে করছে। সিক্সথ কমান্ডে কি হয়েছে? সিক্স কমান্ডে ডাবল মার্চ করে বন্দিরুমে গিয়ে ঢুকছে। তাহলে আই টুক দ্য স্যালুট অফ ওয়ান পাকিস্তানি সারেন্ডারিং পিপল। কাজে আমি মুক্তিযুদ্ধ দুঃখ কষ্ট বুঝি, এবং সেই জন্য, তবে আমার এই বিষয় কোর্টের কোনো দোষ নাই। কোর্ট ল ইজ ব্লাইন্ড, কোর্ট ঠিকই আছে সুন্দর, কিন্তু প্রসিকিউশন মানে সরকার, প্রসিকিউশনের আমার নিবেদন যেন ওই যে প্রিন্সিপাল বলেছিলাম যে একটি নিরাপদ বাঁচাতে গিয়ে যদি 1000 অপরাধী বেঁচে যায়, সেই প্রিন্সিপাল যেন বিঘ্নিত না হয়। আমার প্রসিকিউশনের আমার এটুই, প্রসিকিউশন তথা সরকার, এটুই আমার আবেদন যে কেউ যেন মিথ্যা সাক্ষী দিতে পারে না। সাক্ষী কিন্তু কোর্ট নেয় না, প্রসিকিউশন তৈরি করে নিয়ে আসে, সেটা যেন হয় না, বিচার যেন সুনিশ্চিত হয়, এইটুকু। আর কোর্ট উইথ এনাফ, ইন্টেলিজেন্ট এনাফ, এবং খুব অভিজ্ঞ কোর্ট। এটিএম ফজলে কবির সাহেব এবং আমি একত্রে চাকরি করেছি ট্রাইব্যুনালের। উনি সাব জজ ছিলেন মুন্সিগঞ্জ, আমি ছিলাম সিনিয়র সহকারী জজ। ওইটা কাজে এই অবস্থায় যুদ্ধ অপরাধ এখন জাতীয় ইস্যু, তবে এই যুদ্ধ অপরাধের মধ্যে যেন ন্যাচারাল জাস্টিস, রুল অফ ল, প্রিন্সিপাল অফ ল, এগুলো বহাল থাকে। ধন্যবাদ। প্রশ্ন তো আমার সামনের জন্য। একটি ভালো প্রশ্ন, একটু উত্তর দেয়, তারপর আপনাকে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয় সাংবাদিক,
মন্তব্য করেনি, নিন্দা প্রস্তাব পাশ করেছে। মন্তব্য একজনে করলে নিন্দা প্রস্তাব পাশ না হলে কিছু আসে যায় না, কিন্তু নিন্দা প্রস্তাব পাশ এইটা তো উত্তর দিয়ে নেই। জি, ডিসেম্বরের পূর্বে বলেছি। এই দিনের পরে এখন দেশ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে। কোনো এক সময় যদি কোনো সংবাদ মিডিয়া, বিশেষ করে সিএনএন, বিবিসি বলে বসে যে বাংলাদেশ গৃহযুদ্ধে পৌঁছেছে, তাহলে সর্বনাশ হয়ে যাবে আমাদের জাতি অবুঝের মতো পাগল হয়ে যাবে। তাই আমি চাই যে এর পূর্বে একটি ফয়সালা হয়ে যাক। যদি ওনারা শান্তিতে ফিরে আসতে পারে তাহলে তো আমার ঐক্যমঞ্চ লাগবে না, আর যদি না পারে তাই দ্য লাস্ট ম্যান, আই শ্যাল ফাইট ফর মাই নেশন। ইনশাআল্লাহ ঐক্যমঞ্চ হবে কালকে, এবং আমি বলবো আমার যা পরিণতি হবে, অনেকেরই পরিণত হয়েছে। আচ্ছা, আমি একটু ওনার প্রশ্নটা উত্তর দিয়ে নেই। উনি একটু সামনের প্রশ্নও খুব ইন্টেলিজেন্ট। ওনার প্রশ্ন ছিল এই 3 দিনে শেষ করতে না পারলে দেশ যে কোনো দিক চলে যেতে পারে, এই শেষ। সেই জন্য আমি বলেছি। জি জি না জি হ্যাঁ বলছি, সংবিধানের নিয়োগ প্রক্রিয়া আছে। হ্যাঁ, সংবিধানের নিয়োগ প্রক্রিয়া আছে, যে চিফ জাস্টিসের পরামর্শক্রমে আপনার রাষ্ট্রপতি মহোদয়, মাননীয় রাষ্ট্রপতি করবেন। কিন্তু লিখিত অংশের সাথে অলিখিত, এটাকে আমাদের আপনার ওই ব্রিটিশ ভাষায়, ব্রিটিশ লয়ের ভাষায় কনভেনশনাল ল বলে। ওয়ান পার্ট ইজ রিটেন, ব্রিটিশ কনভেনশনাল ল কিন্তু লিখিত না, বাট দ্যাট অ্যাক্টস আপন ফ্রম 1000 years অন দ্য আর্থ। তো এটা লিখতে, এটা কিন্তু আমার একার দাবি না, এটা আপনারা জানেন সাংবাদিক, সুপ্রিম কোর্টের অনেক আইনজীবীর অনেক মিটিংয়ে বলেছে। এটা লিখতে সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না, বরং স্থির প্রিন্সিপাল যদি করে তাহলে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট যদি হয়, জাস্টিস পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, তাও একটু বেশি ভালো হবে। ভালো কিন্তু সবসময় খারাপ অপেক্ষা কদর, এবং ভালো হলে আমরা সবাই উপকৃত হব। এই সংকটের কথাই এখন বললাম। সংকটের জন্য কে দায়ী কথাটা কিন্তু বলে না, যে বেশি ভালো না, মিষ্টি খাওয়া ভালো কিন্তু বেশি খাওয়া ভালো না। এই সংকটের জন্য কে দায়ী, এর প্রশ্নের উত্তর একজনকে বলা ভালো না। এটা আশা করি আপনি জ্ঞানী মানুষ, আপনিও মনে করেন ভালো না। এটা না ভয় পাবো কেন? এটা দীর্ঘ 43 বছর অপচর্চা। কেন আমি একজনের পক্ষে বলতে যাব? এই সময়টা বেছে নিয়েছে আর 3 দিন পরে যদি কোনো আপোষ না হয়, আর 3 দিন পরে যে প্রোগ্রাম দেশে ঢাকা যদি অবরুদ্ধ হয়ে গন্ডগোল হয়, তাহলে যে অবক্ষয় হবে, যে গৃহযুদ্ধ শুরু হবে, আরো বিকট অবস্থা হবে। এখন দ্বার প্রান্তে, এটাকে দ্বার প্রান্তে বলতে হবে, কারণ এখন না, গৃহযুদ্ধ এখন আখ্যায়িত হয়নি ভাই। শোনেন, মিডিয়া, আমি বলতেছি, আপনি বলতে পারেন, আপনি যদি গৃহযুদ্ধ বলেন আমি আপনার বিতর্ক করবো না, কিন্তু টোটাল মিডিয়া অফ বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল মিডিয়া যখন আখ্যায়িত করবে, শোনেন, আচ্ছা আমি বলি, একটা জিনিস কখন জনস্বীকৃত হয় বলেন? একটা জিনিস জনস্বীকৃত হয় কখন? যখন টোটাল অ্যাসেসিং মিডিয়াগুলা বলে যে হ্যাঁ জাতি এখন গৃহযুদ্ধে। ভাই, কোনো পত্রিকা এ পর্যন্ত পুরোপুরি গৃহযুদ্ধ কিন্তু বলে নাই বাংলাদেশে। কি ভাই, মারামারি কাটাকাটি চলতেছে অসহনীয় পর্যায়ে, এখনো কোনো পত্রিকা মিডিয়াও, বিদেশি বাদ, বাংলাদেশেও ফুল টোটালি বড় পত্রিকাগুলা এখন কিন্তু যেটাকে গৃহযুদ্ধ বলা হয় সোমালিয়ায়, সুদানে, সেই পর্যায়ে এখন আখ্যায়িত হয় নাই। তো কেন আমরা আগে বাড়ি, দেখি শান্ত করা যায় কিনা। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আমাকে বলেছিলেন, সাংবাদিক ভাইকে চলে গেছেন। আচ্ছা, আরেকটা কথা ভাই, কালকে আপনারা একটু আপনাদের আসবেন, আমি বড় কৃতজ্ঞ থাকবো, জাতীয় কৃতজ্ঞ হবে আপনাদের প্রতি। আপনারা কালকে ঐক্যমঞ্চের জন্য আমি এখানে দাঁড়াবো,
প্রেস ক্লাবের সামনে। আরেকটি কথা, আমি আপনাদের সাথে একজন আপনাদের ভাই হিসেবে আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং ব্যক্তিগত সখ্যতা রাখতে চাই। এর পরবর্তী সময় আমি আপনাদের সহিত ভালোবাসা রাখতে চাই, আপনারা আমাকে ভালোবাসার সহিত রাখবেন, যেন প্রত্যেককে চিনি, জানাশোনা হয়, আপনাদের পারিবারিক অনুষ্ঠানে যেতে পারি, বড় আপনাদের সাংবাদিক কোনো অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেবেন, আমি আসবো। আমি চাই আপনাদের সাথে মিশে, মানুষের সাথে মিশে মানুষের সেবা করতে। জি প্লিজ বলেন। না, 7টা দল ওই ঐক্যমঞ্চ না, কিন্তু এটা বাংলাদেশ শান্তি দলের পক্ষ থেকে ঐক্যমঞ্চ, 7টা দলের ঐক্যমঞ্চ বলে নাই। তারা এক জায়গায় একটা রুমে ওই যে আপনার জোট আছে না, জোটের মতো ঐক্য করছে, এটা কোনো শান্তির ঐক্যমঞ্চ না, তাদের দলীয় জোটের ঐক্য। এটা একটু মনে হয় সামথিং হ্যাজ বিন মিস্টেকেন। না, আপনার কিন্তু ইউ আর স্টিল ইন মিস্টেকেন, কারণ এটা ওই যে একটা আপনার মনে হয় একটা হ্যান্ডবিল পেয়েছিলেন, আমি শুনেছি বি.চৌধুরী সাহেব, বঙ্গবীর আর এলডিপি এরা মিলে একটা ঐক্য মঞ্চ করতেছে। দিস ইজ নট দ্যাট ওয়ান। এইটা ঐক্যমঞ্চ হলো শান্তির জন্য ঐক্যমঞ্চ, যে দেশে শান্তি আসুক, আর না হলে 29 তারিখের মধ্যে আমাদের যে ঝগড়ার মূল যিনি জেনারেল কেন্দ্রীভূত, তা রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করুন, এই উদ্দেশ্যে। আপনার একটু মিস্টেক আছে, ধন্যবাদ। অবশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের পক্ষ থেকে আমাদের কমিটির মিরপুর অঞ্চল থেকে আপনাদের জন্য কিছু খাবার এনেছে, আপনারা অনুগ্রহ করে খাবার খেয়ে আমাদের জন্য, আমাদের সাথে সখ্যতা বন্ধুত্ব বাড়ান। আলহামদুলিল্লাহ, উঠলাম। হ্যাঁ, কেমন আছে?